গ্যারিঞ্চা, রোমারিও, রোনাল্ডিনো থেকে আজকের নেইমাররা, ওদের সবার জীবনের ফুটবলের শুরুটা এই সমুদ্র সৈকত থেকেই। ব্রাজিলিয়ান বিচ ফুটবলের কথা অনেকে শুনেছিলাম, আজ নিজের চোখেই দেখে নিতে গান জাগা বিচে আমরা। স্যান্টোসের সবচেয়ে জমজমাট বিচ এটা। চারিদিকে ফুটবল চলছে, বড় একটা জায়গা নিয়ে চলছে দুটো ক্লাবের ম্যাচ। সাইকেলে চেপে সবাই চলে এসেছে এখানে, তারপর মাঠের পাশে সাইকেল রেখে চলছে ফুটবল। পালির ওপর সাক্ষী থাকছে আটলান্টিকোর এই উপকূল আর দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এভাবেই খেলতে খেলতে তৈরি হয়ে যান রোমারিও, রোনাল্ডিনোরা। ফুটবল ওদের কাছে জীবন, বেঁচে থাকাও। সবুজ টি শার্ট পরা ছেলেটাকে দেখুন, বালির ওপর কি অনায়াস ভঙ্গি। কে বলতে পারে ভবিষ্যতে এই ছেলেটাই হয়তো সবুজ হলুদ জার্সিটা গায়ে চাপাবে না। ওদের অনুরোধেই ফুটবল পায়ে নামতে হলো। বাঙালির বিচ সকার খারাপ নয়, ব্রাজিলে একটা অসাধারণ অভিজ্ঞতা, দুর্দান্ত একটা ফুটবল জার্নি। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। বিশ্বযুদ্ধের ব্রাজিলে আরো একবার আপনাকে স্বাগত। আমাদের সফর চলছে। হ্যাঁ, প্রথম বিশ্বের সঙ্গে যদি তুলনা করেন তাহলে নিঃসন্দেহে গরিব দেশ, উন্নয়নশীল দেশ। কিন্তু বাস্তব হলো এই যে দারিদ্র্য থাকবে, অনুন্নয়ন থাকবে, শোষণ থাকবে, হয়তো দুর্নীতিও থাকবে, কিন্তু তার থেকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টাটাও থাকবে। আর সেই চেষ্টাটার নাম কখনো কখনো ফুটবল, অন্তত এই ব্রাজিলে। জানেন, এই যে মাথা উঁচু করে বাঁচার কথা বললাম, আজকে যে ভদ্রলোকের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, তিনি দক্ষিণ আটলান্টিক সাগর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। ওই ভদ্রলোক, ওনার নাম সুগারলোফ মাউন্টেন। আজকে এই রিও শহরের অন্যতম পরিচিতি সুগারলোফ মাউন্টেনের বিভিন্ন অংশে বেড়াবো আমরা মানে আমি আর আপনারা। আসুন আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে সুগারলোফ মাউন্টেনের ঠিক ওপরে, এবং বুঝতেই পাচ্ছেন এই প্রচন্ড হাওয়া, এখানে দাঁড়ানো কঠিন। কিছুক্ষণ আগে এখানে এক ভদ্রলোকের হাত থেকে এই হাওয়ায় মোবাইলটাই প্রায় উড়ে চলে গেল। এটা হচ্ছে একেবারে শীর্ষবিন্দু, এবং এখানে আসতে হয় কেবল কারের মাধ্যমে। এই প্রবল হাওয়ার জন্য যে যান্ত্রিক অসুবিধা হবে আপনাদের সম্ভবত আমার কথা শুনতে, সেইটুকুর জন্য দয়া করে ক্ষমা করে দেবেন। এই হচ্ছে সুগারলোফ মাউন্টেনে পৌঁছার জন্য আদিম কেবল কার। 1912 সালে এই কেবল কার তৈরি হয়, এবং একেবারে সাধারণভাবে কাঠ এবং লোহার ফ্রেমে বাঁধানো এই কেবল কার, যা দেখে কলকাতার ট্রামের সঙ্গে আপনার তুলনা মনে পড়বেই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই কেবল কাঠের কোয়ালিটি বা সাধারণত্ব দেখে হেয় জ্ঞান করবেন না, তার কারণ 1912 থেকে 1972 60 বছর মানুষকে পরিষেবা দিয়েছিল এই কেবল কার। আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে কেন পাল্টানো প্রয়োজন হয়ে পড়েছিল এই হেরিটেজ কেবল কার। আসলে পাল্টানো এই জন্য প্রয়োজন হয়ে পড়েছিল যে এই বিশেষ ধরনের কেবল কারে গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, এবং পুরোটাই দড়ির ঢাল অনুযায়ী এদের নিয়ন্ত্রণ করতে হতো। লোহার বসিয়ে সেইভাবে এটা ওঠা এবং নামানো করতে হতো, মানে একটু প্রিমিটিভ, একটু আদিম ব্যবস্থা ছিল, কিন্তু মজবুত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নয়তো 60 বছর পরিষেবা দিতে পারতো না। এবার আলাপ করিয়ে দেবো যিনি এই কেবল কার তৈরি করেছিলেন, সেই ভদ্রলোকের মূর্তিও এখানে আছে, অগাস্টাস ফেরেরা রোমস।
এই ভদ্রলোক এই কেবল কার তৈরি করেন, কাঠের তৈরি, যা 60 বছর মানুষকে পরিষেবা দিয়েছিল। 1972 থেকে 2008 অবধি এই কেবল কার এখানে রাখা হয়েছিল। এটা কিন্তু একেবারে স্পষ্টভাবে গতি নিয়ন্ত্রণ করত এবং ব্রাজিলের একদম প্রথম সারির স্থপতি, তার সঙ্গেও আপনার আলাপ করিয়ে দেবো, মানে তার মূর্তির সঙ্গে আর কি, তিনি তৈরি করেছিলেন এই আধুনিক কেবল কার, তা 2008 অবধি পরিষেবা দিয়েছিল। ভদ্রলোকের নাম ক্রিস্টোনা ডেলেটো ডে কাস্টারো। এই ভদ্রলোক এই কেবল কার তৈরি করেছিলেন, যা 2008 অবধি পরিষেবা দিয়েছিল। এখন যার অত্যাধুনিক একটি সংস্কার কিসের চূড়ায়? সুগারলোফ মাউন্টেনের চূড়ায়। সেই সুগারলোফ মাউন্টেন যা রিও শহরের অন্য আরেকটি পরিচয়। সুকুমার রায় আসলে আমাদের এখানে নিয়ে এলেন কেন বলুন তো? সুগারলোফ, মিষ্টি রুটি, পান রুটিও বলতে পারেন। সেই কবে সুকুমার রায় লিখেছিলেন পাউরুটি আর ঝোলাগুড়ি সবচেয়ে ভালো। রিও শহরের বাসিন্দারা অন্তত এইটা মানেন যে পাউরুটি আর ঝোলাগুড়ি সব থেকে ভালো, তাই জন্য এই পাহাড়ের নাম দিয়েছিলেন সুগারলোফ মাউন্টেন। রিও শহরে একটা সার্থক ছুটি কাটাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইয়টে কয়েক ঘন্টা কাটাতেই হবে। এই গুয়াতেমালা বের ওপরে যদি ইয়টে কিছুটা অন্তত কয়েকটা ঘন্টা না কাটাতে পারেন, তাহলে আপনার ছুটি সার্থক হবে না। অন্তত এখানে যারা বেড়াতে আসেন এবং যাদের পকেটে যথেষ্ট রেস্ট আছে, তারা ঠিক এমনটাই ভাবেন। ওপর থেকে অন্তত এই উচ্চতা থেকে ইয়টগুলোকে দেখায় ঠিক যেন জলের বাটিতে বা দুধের বাটিতে খইয়ের মতো, মোচার খোলের মতো গোটা উপসাগর জুড়ে এগুলো ভাসে। আর এই মুহূর্তে যে সুগারলোফ মাউন্টেনে আমরা দাঁড়িয়ে আছি, তাতে কেবল কার চড়ে আমাদের আসতে হয়েছে। আপনাদের বলছিলাম যে 2008 অবধি যে কেবল কারে চড়ে মানুষকে আসতে হতো, তা আপনাদের দেখালাম। 2007-এই আমদানির বরাদ দেওয়া হয় সুইজারল্যান্ডের এক সংস্থাকে, যে সংস্থা অত্যাধুনিক আজকের ব্যবহৃত কেবল কারগুলো তৈরি করে। ট্রামের মতো কেবল কার থেকে কেবল কার প্রযুক্তিগত এই ট্রানজিশন হয়েছে 2008-এ এবং তারপর থেকে আসার মাধ্যমটা একই রয়ে গেছে। ভীষণ স্মুথ জার্নি, সন্দেহ নেই। এবং তারপর এখানে এসে সমুদ্রকে দেখতে পেয়ে, রিও শহরটা পুরোটা একটা ছবি দেখতে পেয়ে সত্যি সত্যি আপনার মন ভরে যাবে। একদিকে ইপানেবা, অন্যদিকে কোপাকাবানা, ব্রাজিলের সব থেকে পরিচিত দুটো বিচ এখান থেকে পরিষ্কার দেখা যায়। এছাড়া আছে সেই বিখ্যাত ব্রাজিলিয়ান রেন ফরেস্ট, উপসাগরের নীল জলরাশি আর অপার সৌন্দর্য। এই যে বিশাল শিবলিঙ্গ টাইপের সুগারলোফ মাউন্টেন, এর একটা ইতিহাস আছে। মনোলিথিক গ্রানাইট আর কোয়ার্টস পাথরে তৈরি এই পাহাড়ে সঙ্গে জড়িয়ে আছে রিওর সংস্কৃতি। এক বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। আর এর ঠিক একটা উল্টো প্রবাদ আছে এই ব্রাজিলের রিওতে। এরা বলেন যে পেটে যতই খিদে থাকুক আর পকেটের পার্সে যতই দারিদ্র থাকুক, এই সুগারলোফ মাউন্টেনের দিকে একবার দু চোখ ভরে তাকালে নাকি মুখের ভেতর মিষ্টি স্বাদ অনুভব করা যায়। আর এখানেই ব্রাজিলীয়দের জীবনবোধের পরিচয়। দারিদ্রকে জয় করতে তারা সৌন্দর্যের আশ্রয় নেন, দারিদ্রকে জয় করতে তারা ফুটবলকে অবলম্বন করেন। আমি বলছিলাম যে এই সুগারলোফ মাউন্টেনের যে আকৃতি, সেটা এই পরিশোধিত চিনির যুগে নয়। এটা যখন ক্রুড চিনি তৈরি হতো আগের কারখানায়, তখন ক্লের তৈরি এক ধরনের মোল্ড পাওয়া যেত, হুবহু সেই আকৃতির। এই কনিক ক্লে মোল্ডের আকৃতির বলেই এটাকে সুগারলোফ মাউন্টেন বলা হয়। আর এর একটা পর্তুগিজ নাম আছে, যে নামটা আবার আমি বলি অনেক কষ্ট করে আয়ত্ত করেছি, যার ফলে আপনাদের শুনিয়েই ছাড়বো। সেটা হচ্ছে পাউ না আকুয়া। পাউ
পর্তুগিজ শব্দ আমরা জানি, যেখান থেকে আমাদের বাংলার পাউরুটি শব্দটি এসেছে। সেই পাউ না আকুয়া মানে হচ্ছে হাই পয়েন্টেড আইসোলেটেড হিল। কোনো সন্দেহ নেই যে সবকটি বৈশিষ্ট্য এই সুগারলিফ মাউন্টেনের সঙ্গে মিশে যায়। আর সব থেকে বড় কথা, এই পাহাড় এটা কিন্তু খুব বেশি উচ্চতার নয়, 220 মিটার। সমুদ্র তট থেকে 220 মিটার উচ্চতা বলেই একেবারে পরিষ্কার এখান থেকে বিচগুলো দেখা যায় এবং পরিষ্কার এই গোটা উপসাগরটা স্পষ্ট ছবি মেলে। আর সেই জন্য এই বিশ্বকাপের জন্য এখানকার সিকিউরিটি অফিসাররা নানা ধরনের স্পাই ক্যাম এবং সিসিটিভি ক্যামেরা এই গোটা পাহাড়ের চারপাশে করে রেখেছেন, যাতে কোনো ধরনের অশান্তির আবহ যদি তৈরি হয় তার ছবি এই পাহাড়ের নানা অংশ থেকে পাওয়া খুব সহজ। আসুন এবার এই পাহাড়ের নানা অংশে আমরা আবিষ্কার করি যে ব্রাজিল কতটা প্রাকৃতিক সম্পদে এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আসুন আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে সুগারলোফ মাউন্টেনের যে অংশে দাঁড়িয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 400 মিটার। আর এখানে এমন একটা জিনিস আছে যা সরাসরি বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এখানে একটি হেলিপ্যাড আগেই ছিল, কিন্তু প্রায় পরিত্যক্ত হেলিপ্যাড। সেটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে বিশ্বকাপের সময় যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা ঘটে তাতে পুলিশ, মিলিটারি বা কমব্যাট ফোর্স যাতে এটাকে ব্যবহার করতে পারে। এই যে হেলিপ্যাডটি দেখছেন, এখানে কিছুক্ষণের মধ্যে একটা ট্রায়াল রান দেয়া হবে, যেখানে দেখা হবে যে বিশেষ সময় তৎপরতার সঙ্গে হেলিপ্যাডটি ব্যবহার করা যায় কিনা, বা তেল ভরার কাজে খুব অল্প সময়ের মধ্যে সেটিকে ব্যবহার করা যায় কিনা, রেকর্ড সময় জ্বালানি ভর্তি করা যায় কিনা হেলিকপ্টারে। এই যে বিশেষ সুরক্ষার ব্যবস্থা, সেটা বিশ্বকাপের কথা মাথায় রেখে করা, এবং সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে এই সুগারলোফ মাউন্টেন। এর একটি অংশে নিভৃতে জ্বালানি ভরে প্রয়োজনের সময় আর্মি বা বিশেষ কমব্যাট ফোর্সের হেলিকপ্টারগুলো উঠতে পারবে বিশ্বকাপে কোনো ধরনের গন্ডগোল হলে। তবে আমরা আশা করব যে বিশ্বকাপে কোনো ধরনের অশান্তি অন্তত এই ব্রাজিল দেখবে না। এবার আপনাদের দেখাবো এই সুগারলোফ মাউন্টেনের অন্যান্য নানা অংশ, এবং বিশেষ করে চড়াইয়ের একটা অংশ আছে যেখানে মাউন্টেনিয়ারিং সংস্থাগুলো বারবার চেষ্টা করে 60টা, একটি দুটি নয়, 60টি রুট তৈরি করেছে। আপনাদের দেখাবো এবার সেই অংশ। আসুন। সুগারলোফ পর্বতের এই যে খাড়া অংশ, এই যে স্মুথ অংশ, এখানে একটা দুটো নয়, 60টা রুট আছে যেখানে মাউন্টেনিয়ারিং সংস্থাগুলো তাদের অভ্যাস চালায়। এবং প্রথম যিনি এই পর্বতের চূড়ায় উঠেছিলেন, তথ্য বলছে সেটা 1817 সাল, এবং ব্রিটিশ নেভির এক সদস্য হেনরিটা কারস্টেয়ার্স প্রথম এই পর্বত জয় করেন। পাহাড়ে চড়ার কথা বললেই মনে পড়ল ছন্দা গায়নের কথা। ছন্দাকে দুর্ভাগ্যবশত হারিয়েছি আমরা। আমার মনে আছে ফেব্রুয়ারি মাসে ছন্দার একটা ফোন এলো, সুমনদা যেতে চাই কাঞ্চনজঙ্ঘায়, স্পন্সর পাচ্ছি না। তারপর আমরা এবিপি আনন্দে একটা স্টোরি চালাই যে ছন্দার মতো প্রতিভা স্পন্সর পায় না। তারপরে আবার ছন্দা ফোন করেছিল ধন্যবাদ জানাতে যে টাকা পয়সার অনেকটা সুরাহা হয়েছে সেই খবর সামনে আসার পর। তখন গর্ববোধ হয়েছিল, আজকে দুঃখ হয়
ছন্দাকে আমরা হারিয়েছি, কিন্তু ওই যে ছন্দার কীর্তিটা থেকে যাবে, যেমন থেকে যাবে পাহাড়। একবার এক পর্বতারোহীকে প্রশ্ন করা হয়েছিল যে এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কেন পাহাড়ে চড়েন? অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন তিনি, বিকজ দ্য মাউন্টেন ইজ দেয়ার। ওই পাহাড়টা আছে বলে পাহাড়টা থাকে, পাহাড়টা থাকবে, যেমন থাকবে বিশ্বকাপ ফুটবল দশকের পর দশক, হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে। আর তারই সেলিব্রেশনে আমরা ব্রাজিলে আপনাদের সঙ্গে। আপনাদের মুন রেখা ছবিটা মনে আছে? জেমস বন্ড সিরিজের খুব জনপ্রিয় একটা ফিল্ম, রজার মুর জেমস বন্ডের ভূমিকায়। আর মূল যে অ্যাকশন, তার নানা অংশে শুটিং হয়েছিল এই সুগারলোফ মাউন্টেনে। এই মুহূর্তে ছবিটা আর একবার দেখলেই আপনি চিনতে পারবেন। কিন্তু কখনো কখনো জানেন, রিয়েল লাইফের থেকেও আকর্ষণীয় এবং রুদ্ধশ্বাস হয় রিয়েল লাইফ। দ্য গ্রেট ট্রেন রবার বলতেই যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে রোনাল্ড বিগসের, চলতি কথায় রনি বিগস। সেই রনি বিগস যিনি 1963-তে দ্য গ্রেট ট্রেন রবারি ঘটিয়েছিলেন ব্রিটেনে। 30 মিলিয়ন পাউন্ড চুরি করেছিলেন মেল ট্রেন থামিয়ে, এবং তারপর ধরা পড়লেন এবং লন্ডনের সব থেকে সুরক্ষিত জেলে তাকে রাখা হলো। সেই সুরক্ষিত কারাগার থেকে 1965-এ তিনি স্রেফ পালিয়ে গেলেন পুলিশের চোখে ধুলো দিয়ে। এই গল্প প্রায় মিথ হয়ে গেছে। আর গেলেন কোথায়? লন্ডন থেকে পালিয়ে তিনি সোজা গেলেন অস্ট্রেলিয়া ঘুরে 1970-তে এই রিও শহরে এসে পৌঁছন, এবং 2001-এ প্রচন্ড অসুস্থ হওয়ার আগে অবধি এই রিও শহরেই ছিলেন। আর এই যেখানে সুগারলোফ মাউন্টেনের ওপর বসে আমি আর আপনি কথা বলছি, এখানে একটা রুদ্ধশ্বাস ঘটনা হয়। ওই যে বললাম, রিয়েল লাইফের মতো রিয়েল লাইফেও রুদ্ধশ্বাস। এই আমি যেখানে বসে আছি, এইখান থেকেই রনি বিগসকে অপহরণ করে এইখানকার রিওর সব থেকে প্রভাবশালী মাফিয়া গোষ্ঠী। আর আশ্চর্যের ব্যাপার যে এই সুগারলোফ মাউন্টেনের একটা অংশে পুলিশ তাদের ধরেও ফেলে। তখন তারা বলে যে তারা মুন রেকার ফিল্মের ক্রু, সেই জন্য তাদের ছেড়ে দিতে হবে, এবং পুলিশ আবার চালাকির কাছে বোকা বনে তাদের ছেড়েও দেয়। তারা অপহৃত বিগসকে নিয়ে চলে যায়। পরে অবশ্য বিগসকে ছেড়েও দেয় এই মাফিয়া গোষ্ঠী। গল্পটা এখানে বসে এই জন্য বললাম যে চতুর্দিকের যে প্রাকৃতিক শোভা, সেইটা যেমন রুদ্ধশ্বাসকর, উত্তেজনাপূর্ণ, ঠিক তেমন ভাবে এখানে নানা উত্তেজনাপূর্ণ ঘটনাও ঘটে। আর এই মুহূর্তে সব থেকে উত্তেজনাপূর্ণ ঘটনার নাম বিশ্বকাপ ফুটবল। আর সেই জন্যই আমরা এখানে, আর লেন্সের চোখ দিয়ে আপনারা দেখছেন গোটা ব্রাজিল। যে কেবল কারে আমরা এই পাহাড়ের চূড়ো এসে পৌঁছলাম, আগে গড়ে 1360 জন, অর্থাৎ 1360 জন এই পাহাড়ের চূড়ায় আসতেন। আর এখন বিশ্বকাপ উপলক্ষে 5500-এরও বেশি মানুষ প্রতিদিন এই সুগারলোফ মাউন্টেনের চূড়ায় ভ্রমণ করছেন। আর আমাদের সৌভাগ্য, এখানে একজন বাঙালি দম্পতির সঙ্গে আমাদের দেখা হয়েছে, যারা লন্ডন থেকে এসেছেন, প্রবাসী বাঙালি, এবং অবশ্যই ব্রাজিলের সৌন্দর্যে মুগ্ধ। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই ব্রাজিলে একজন বাঙালি দম্পতি বেড়াতে এসেছেন, তো কেমন লাগলো রিওতে? খুবই ভালো লাগলো রিওতে। লোকজন খুবই ফ্রেন্ডলি, এই আর আবহাওয়া বড় সুন্দর, আর ফ্যাসিলিটি ভারী সুন্দর করেছে, কোনো অসুবিধা নেই। তাও তো ধরুন লন্ডন থেকে আপনারা এসছেন, সেখানকার পরিষেবা প্রথম বিশ্বের পরিষেবার সঙ্গে ব্রাজিলের উন্নয়নশীল দেশের পরিষেবার একটা তফাৎ থেকেই যায়, তো সেই তফাৎটা অনুভূত হয়নি? স্পিরিট অফ দ্য ফুটবল, ইউ হ্যাভ টু ইগনোর দ্যাট। দেয়ার আর লটস অফ ডেফিসিয়েন্সি, তাই না? কিন্তু ফুটবল ইউনাইটস এভরিবডি, তাই না? আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে এখানে হয়তো ভাষার একটা প্রবল সমস্যা আছে, ইংরেজি বুঝতে পারছে না, কিন্তু পর্তুগিজে আপ্রাণ চেষ্টা করছে আন্তরিকতার সঙ্গে বোঝানোর। খুব সত্যি কথা, আমরা গতকাল এসছি এয়ারপোর্ট থেকে, তাই এয়ারপোর্ট বাসে আমরা এসছি, তা আমরা বুঝতে পারছি না যে ও তিন রিয়াল বেশি চাই আমার কাছ থেকে।
তা গোটা এর মধ্যে বাসের যে লোকজন আছে তারা বুঝতে পারছে না, তা ও একটা সমস্যা আছে, কমিউনিকেশন সমস্যা আছে। সেই জন্য আমার ছেলেদের লন্ডনে আমি পাঠালাম মেসেজ। আপনি তো এখন নিশ্চয়ই রিটায়ার করেছেন, ছেলেরা কি করে? আপনি কি লন্ডনেই সেটেল? লন্ডনে সেটেল। আমি এসেছি ভাই 21 বছর বয়সে, লেখাপড়া করতে এসেছিলাম। তারপর আমি ফিরে যাই 29 বছর বয়সে। আমার ওয়াইফ শান্তিনিকেতনের গ্র্যাজুয়েট, তা ওনার আমাদের পর আমরা এখানে ঘর বাঁধি লন্ডনে। তারপর আমাদের 3 ছেলে আর 2 মেয়ে। আচ্ছা, 2 ছেলে ওরা মেডিকেল প্র্যাকটিশনার কনসালটেন্ট, আর এক ছেলে আমার স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর লন্ডন বেস্ট, আর এক মেয়ে স্কাই অর্গানাইজেশনে কাজ করে, আর এক মেয়ে এনজিওতে কাজ করে লন্ডনে। তো আপনাদের কতদিনের এই ব্রাজিল স্টেটা, কতদিন থাকে? 1 মান্থ। কোনো ম্যাচের টিকিট পেয়েছেন? হ্যাঁ, অনেক ম্যাচের টিকিট কেটেছি। আমার ছেলেরা এক্সপার্ট, ওরা ওই সবকিছু নিয়ে আসছে। আমাদের সালভাডোরে দেখা হবে, সালভাডোরে গিয়ে আবার। আপনারা আসছেন তো রিওতে সাও পাউলো থেকে? আমরা আসছি সাও পাউলোর থেকে, লন্ডন সাও পাউলো। তারপর আমরা গেছিলাম প্যান্টানাল ইজ ওয়ান্ডারফুল প্লেস, ইউ মাস্ট গো দেয়ার। এত মানে প্রাকৃতিক সৌন্দর্য, আর মানে পথে ঘাটে কুমির, রাস্তায় কুমির, রাস্তায় ডিয়ার and capybara, everything is there. Yeah. আপনার কেমন লাগলো এই ব্রাজিলের নতুন অভিজ্ঞতা? এটা তো প্রথমবার আপনার ব্রাজিল আসা। আর এই সিনারি দেখে আমার আর উঠতে ইচ্ছে করছে না। আর প্যান্টানালে গিয়েছিলাম, সেখানে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর, সানশাইনিং, বিউটিফুল লাইক ইন্ডিয়া, রেড। তারপরে আমরা হোটেলে এসেছি, হোটেলে খুব ভালো হোটেল, আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর এখানকার স্থানীয় মানুষজনের যে আন্তরিকতা, খুব ভালো, খুব হেল্পফুল। আসলে আমার বর্ধমান বাড়ি, বর্ধমানের কাটোয়ার কাছে করজগ্রাম বলে জায়গা, ওখানে বাড়ি। আমার নাম চৌধুরী শামসুল ইসলাম, আমার ডাকনাম মুকুল। আমি ওখান থেকে পড়াশোনা করেছি কেডিআই, তারপর কলকাতা লেখাপড়া করে এখানে পড়াশোনা করতে এসে এখানে সেটেল হয়ে গেছি। আমার নাম খাদিমাতুল করিম, আমি বোলপুরে মানুষ হয়েছি। তারপরে বিশ্বভারতীতে হিস্ট্রিতে অনার্স নিয়ে বিএ পাস করেছি, এমএ পড়ছিলাম, তারপর থেকে আমার বিয়ে হয়ে গেছে, তখন এখানে এসেছি। আর যাবত এই দেশেই, এই ইংল্যান্ডেই আছি। খুব ভালো লাইফ, ইংল্যান্ডে ছেলে মেয়ে আছে, সুখে আছে। আমিও খুব আনন্দ পেলাম। অল দ্য বেস্ট। ধন্যবাদ আপনাদের। আমরা কথা বলছিলাম লন্ডন প্রবাসী এক দম্পতির সঙ্গে, যারা ব্রাজিলে এসেছেন ফুটবলকে চুটিয়ে উপভোগ করতে, যারা অবসর নিয়েছেন, এবং এই অবসর বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ফুটবলের কথা হলো, ফুটবলারদের কথাই বলতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের, অনেকে বলেন সংস্কার বা কুসংস্কার থাকে। যেমন মেসির প্রিয় রং নীল, শুধু প্রিয় নয়, মেসি মনে করেন জার্সির কোথাও যদি নীল রং থাকে তাহলে তার ম্যাচে গোল আটকানো মুশকিল। আবার ধরুন রোনাল্ডো, তার অদ্ভুত সংস্কার, তিনি টিম বাসে খেলা থাকলে একদম শেষে বাস থেকে নামেন। অদ্ভুত সংস্কার না? তো এই রকম ফুটবলারদের কি ধরনের সংস্কার আছে তা নিয়ে একটা চর্চা করেছি আমরা। আসুন দেখি বিশ্ব তারকা ফুটবলার যারা আছেন, অর্থাৎ এই বিশ্বকাপে যারা খেলছেন, তাদের কার কি ধরনের সংস্কার বা কুসংস্কার। দেখুন। কুসংস্কার কিনা বলা কঠিন, কেননা এখনো পর্যন্ত এই অভ্যেসগুলো সুফলই পেয়ে এসেছেন ফুটবল নক্ষত্ররা। তবুও যেভাবে এই সংস্কারগুলো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাদের, তা শুনলে তাজ্জব বনে যেতে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, CR7-এর কুসংস্কারের লম্বা লিস্ট। ম্যাচের দিন টিম বাসে সবার শেষে বসেন, নামেনও সবার শেষে। বিমানে যাওয়ার সময় পাশের সিটে থাকবেনই সতীর্থ পেপে, বিমান থেকে কিন্তু তিনি নামবেন সবার আগে। ম্যাচের হাফ টাইমে চুলে স্টাইল বদল, ড্রেসিং রুমে ফেরার পথে একবার পায়ে বল ছোঁয়াবেনি, সবসময় ফুল স্লিভ জার্সি পরা, মাঠে সবসময় ডান পা আগে রাখা। চিরপ্রতিদ্বন্দ্বী মেসির অবশ্য রোনাল্ডোর মতো অত খুঁতখুঁতানি নেই, যদিও মেসি নীল রঙের জার্সি পরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পছন্দ করেন, তাই নীল সাদা বা নীল জার্সি মেসির কাছে রীতিমতো পয়মন্ত। এবার নজর নেইমারে, ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা, তিনিও কিন্তু কুসংস্কার মুক্ত নন। ম্যাচের আগে হেডফোন কানে দিয়ে গান শোনাটা তাঁর অভ্যেস, ম্যাচের আগে বাবাকে ফোন করা চাই। কুসংস্কারের তালিকাটা এখানেই শেষ নয়, বরং তা আরও লম্বা। যেমন ফ্যাব্রাগাস, ম্যাচ খেলতে নামার আগে বান্ধবীর দেওয়া আংটিতে চুম্বন করেন। লুইস সুয়ারেজ, খেলতে নামার আগে কবজিতে তাঁকে নিজের ছেলে ও মেয়ের নাম লেখা ট্যাটুতে চুম্বন করতে দেখা গিয়েছে বারবার। ফার্নান্দো তোরেস,
3 আবার তার পয়মন্ত নম্বর। ম্যাচের দিন থাকে 3 সেট জার্সি, 3 সেট শর্টস, 3 জোড়া মোজা ও 3 জোড়া জুতো। তবে কুসংস্কার থাকুক চাই না থাকুক, বিশ্বকাপে ঝলসে উঠুক ফুটবল ম্যাজিশিয়ানদের পা, এটাই চান ফুটবল ভক্তরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উকা স্টেডিয়ামের সামনে। এই উকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিশ্বকাপের ফুটবল টিম প্র্যাকটিস করছে এবং সেই জন্যই কঠিন নিরাপত্তা জালে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এই যে টিম, এই যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তারা শুধুমাত্র যে ব্রাজিলিয়ান সুরক্ষা বাহিনী তা নয়, তার সঙ্গে বিশেষ কমব্যাট ফোর্স। আপনাদের মনে থাকবে এই কমব্যাট ফোর্সই কিছুদিন আগে যখন নানা বিক্ষোভ হচ্ছিল ব্রাজিলে এবং ব্রিটিশ প্রেস নির্দয়ভাবে সেই বিক্ষোভের ছবি তুলে ধরছিল এবং তার সঙ্গে ব্রাজিল চায়না বিশ্বকাপ এই ধরনের একটা রং লাগানো হচ্ছিল, তখনও কিন্তু এই যে এখানকার ব্রাজিলিয়ান সুরক্ষা বাহিনী তারা ছিল, তাদের সঙ্গে এই বিশেষ কমব্যাট বাহিনী ছিল এবং বিশ্বকাপ উপলক্ষে প্রায় 35 জন কমান্ডারের একটা প্রায় ব্ল্যাক ক্যাট ধরনের টিম তৈরি করা হয়েছে, তারাও রয়েছে। এই এলাকায় ব্রিটিশ সমর্থকেরা এখানে এসেছেন, তারা হই হুল্লোড় করছেন। তবে ব্রিটিশ সমর্থক বলতেই যে গুন্ডা বাহিনীর কথা প্রায় বিভিন্ন সময় শোনা যায়, তারা এখনো সৌভাগ্যের বিষয় ব্রাজিলে এসে উপস্থিত হয়নি। এই যে বে আপনারা দেখছেন, এই উপসাগর হচ্ছে গুয়াতামারা উপসাগর। এই উপসাগরের এই যে ছোট্ট ছোট্ট ভেসেলগুলো দেখছেন, নৌকোগুলো দেখছেন, ওপর থেকে পাহাড়ের ওপর থেকে কিংবা হেলিকপ্টার থেকে, এইগুলোই ব্রাজিলের চেনা ছবিতে খইয়ের মতো লাগে। দুধে বা জলের বাটির মধ্যে খই যেরম ভেসে থাকে, সেরকম ছোট্ট ছোট্ট এই সাদা ভেসেলগুলো ব্রাজিলের একটা আলাদা পরিচিতি সৃষ্টি করেছে। আর ইংল্যান্ডের প্র্যাকটিসের কথা বলছি, সুরক্ষার কথা বলছি, এখানে যে ইংল্যান্ডের সমর্থকেরা এসছেন, আসুন তাদের সঙ্গে কথা বলি। সো ইউ আর ইংল্যান্ড সাপোর্টার, রাইট? Yes, I'm England support. Who is your favorite footballer in this football team who are going to play this World Cup? I like Lampa, Gerrard, Joe Hart, and Rooney as well. You stay here, right? In Rio only? From Rio. But I'm England fan. And Chelsea fan as well. What about the Brazilian footballer, the Brazil native team who are playing this World Cup? I think it could be the Brazilian team is very good. I think probably they will win the World Cup. You must be disheartened because the practice match they haven't allowed anyone, even the accredited British press, to enter inside. So you must be somehow disheartened. Yes, it's a shame because all of the fans, they couldn't get in. Would like to see the training and stuff and meet the team, the football players, but unfortunately we couldn't see anyone. Just the bus. At least you have seen the team bus and the players inside it. They're waving their hands. I saw Lampard and Gerrard. Yeah, but at least we could see. Well, right, so too. Yeah. If you get a chance to have an autograph of any one footballer, who will you choose? Rooney, Welbeck, Smalling, and Phil Jones. So you must be very eager to get any ticket of the England matches. No, because it's not here in Rio. It's in Manaus. It's Manaus. First match is Manaus. Manaus is so far to Rio, and then we're gonna watch here on Fun Fest, perhaps, I don't know, on TV. Yes. So. Thanks a ton, and all my best wishes for your favorite team, England. Thank you so much. Cheers. আপনারা দেখলেন যে ইংল্যান্ডে যে সমর্থকরা, তারা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড, খুব হতাশ যে তাদের প্রিয় টিমের প্র্যাকটিসের অন্তত এক ঝলক কিছু গ্লিমসেস তারা দেখতে পারলেন না। কিন্তু টিম বাসের ভেতর থেকে তার প্রিয় ফুটবলাররা হাত নেড়েছেন, এতেই তারা বড্ড খুশি হয়ে গেছেন। সুতরাং বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চলছে এবং যে ব্রিটিশ প্রেস লিখেছিল যে ব্রাজিলের মানুষ তারা বিশ্বকাপ চায় না, আজকে এই ভদ্রমহিলার সঙ্গে কথা বলে তারা নিশ্চয়ই খুবই খুশি হতো। তার কারণ ইনি রিওতে থাকেন, ব্রাজিলিয়ান, ইংরেজি জানেন এবং ইংল্যান্ডের ফ্যান। সুতরাং ফুটবল দেশ, জাতি, বর্ণ, ধর্ম এই সমস্ত ভেদাভেদ কিন্তু ভুলিয়ে দিতে পারে। এই ভেদাভেদ বোলানোর যে মহান প্রক্রিয়া ব্রাজিলে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সবার অলক্ষ্যে সেটাই চলছে, আর সেটাই তো বিশ্বকাপের আসল উদ্দেশ্য। বলুন। ক্যামেরায় সৌমিক সাহার সঙ্গে সুমন দে, এবিপি আনন্দ, রিও।
কোথাও এক ঝাঁক বাদর, তো কোথাও 3 বছরের ফুটফুটে শিশুর গলা জড়িয়ে মস্ত সাপ। মানুষ আর পশুর এমনই সহাবস্থান অ্যামাজন সংলগ্ন মানাউসে। আর এখানে এই মৎস্যজীবী সিলভার পরিবারের ভাসমান চিড়িয়াখানা দেখতে পর্যটকদের ভিড়। আসলে তারা এসেছেন বিশ্বকাপের ম্যাচ দেখতে, কিন্তু তার আগে এই সিলভার পরিবারের চিড়িয়াখানা দেখতে আগ্রহ সবার। দেশের মাটিতেই বিশ্বযুদ্ধ, ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশ। ফুটবল যোগ্য উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যাও। আমাজন থেকে ম্যানাউসের দূরত্ব খুব একটা বেশি নয়। ফিফার ক্রীড়াসূচি অনুযায়ী 4টি ম্যাচ হবে এখানেই। পর্যটন কেন্দ্র হিসেবেও নামও কুড়িয়েছে জলে জঙ্গলে ঘেরা এই শহর। ম্যানাউসে এই ভাসমান চিড়িয়াখানার হাতছানি এড়াবেন কিভাবে? অতিথিরও অভাব হয় না এখানে, রয়েছে আপ্যায়নের আয়োজনও। আর আমাজন ঘেঁষা অঞ্চলেই দেখা মিলবে নানা ধরনের পশু পাখির। ম্যানাউসের মৎস্যজীবী পরিবার সিলভার পরিবারেই দেখা গেল এই ছবি। ইচ্ছে করলে তাদের এমন উষ্ণ অভ্যর্থনা আপনিও নিতে পারেন। আর ভয়, 3 বছরের ছোট্ট কেলিকে দেখলে আতঙ্ক কেটে যেতে বাধ্য। প্রকৃতির পাশাপাশি বন্য প্রাণীদের সঙ্গে মিলেমিশে গিয়েছে এখানকার মানুষজনের জীবন। ভাসমান চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছেন পর্যটকরাও। এবার এখানে অন্তত 52,000 দর্শক আসবেন বলে আশায় বুক বাঁধছে স্থানীয় প্রশাসন। মাঠের উত্তেজনার বাইরে 2 দিনের ছুটি কাটানোর জন্য আমাজন লাগোয়া ম্যানাউসের এমন আতিথেয়তা মন্দ কি? বোটাফোগো ক্লাবের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমাদের যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান, সেরকম ব্রাজিলের প্রথম বড় 2 ক্লাবের একটা বোটাফোগো ক্লাব, 20 বারের জাতীয় চ্যাম্পিয়ন। আর ঐতিহ্যপূর্ণ এই ক্লাবই ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী কুন্তল চক্রবর্তী এই ব্রাজিলের রিওতে এসে। দেখুন সেই ছবি। 1890 সালে ব্রাজিলের স্কটিশ রেলের ইঞ্জিনিয়াররা ফুটবল খেলার প্রচলন করেন। আর 1920 সাল থেকে শুরু হয়ে যায় ব্রাজিলের ক্যারিওকা, অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবল লিগ। 1919 সাল একটা ঐতিহাসিক বছর, সে বছরই প্রতিষ্ঠিত হয় ব্রাজিলের অন্যতম সেরা ফুটবল ক্লাব বোটাফোগো। যদি কলকাতায় মোহনবাগান আর ইস্টবেঙ্গল হয়, তাহলে এখানে ফ্ল্যামেঙ্গো আর বোটাফোগো। ফ্ল্যামেঙ্গো ফুটবল ক্লাব খেলে মারাকানা স্টেডিয়ামে, যেটা গতদিনে আপনাদের আমরা দেখিয়েছিলাম যে মারাকানা স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আর আজ আমরা পৌঁছে গেছি বোটাফোগো ফুটবল ক্লাবের ট্রফি ক্যাবিনেটের একেবারে ভেতরে, ট্রফির লকার রুমে। এবং বোটাফোগো ফুটবল ক্লাব, এই ফুটবল ক্লাবে ব্রাজিলের প্রতিষ্ঠিত ফুটবলারদের কে খেলেননি? গারিঞ্চা, ডিডি, জার্জিনহো, লিওনিডাস, নিলটন স্যান্টোস, কে খেলেননি এখানে? কার্লোস আলবার্তো টরেস। সেই বোটাফোগো ফুটবল ক্লাব, সেখানের ট্রফি যেখানে রাখা হয়, সেই ট্রফির লকার রুমের ভেতরে আমরা পৌঁছে গেছি। ট্রফি এই ফুটবল ক্লাবের ক্যাবিনেটে নেই। 20 বার এরা দেশের ক্যারিওকা জিতেছে। বিশ্বের সেরা ট্রফিগুলো সবকিছুই রয়েছে কিন্তু এই বোটাফোগো ফুটবল ক্লাবের ভেতরে। কলকাতায় যদি মোহনবাগান আর ইস্টবেঙ্গল হয়, এখানে ফ্ল্যামেঙ্গো আর বোটাফোগো। দুর্মূল্য সব ট্রফি, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে জেতা সেসব ট্রফির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 20 বারের ক্যারিওকা চ্যাম্পিয়ন, 20 বারের ব্রাজিলিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন এই বোটাফোগো ফুটবল ক্লাব। এই বোটাফোগো ফুটবল ক্লাব এবারে কিন্তু কোনো ম্যাচ এরা হোস্ট করছে না, কারণ এই মাঠে যে স্টেডিয়াম, এরা যে স্টেডিয়ামে খেলে সেই স্টেডিয়াম কিন্তু এবার কোনো ম্যাচ হোস্ট করছে না, কারণ সেই স্টেডিয়াম তৈরি ছিল না। কিন্তু বরাবরই এই স্টেডিয়ামও কিন্তু একটা ঐতিহাসিক স্টেডিয়াম, যেই মাঠে বোটাফোগো ফুটবল ক্লাব খেলে। কয়েকদিন আগেই এই ফুটবল ক্লাবের হয়ে একটা প্রদর্শনী ম্যাচে খেলে গেছেন উসেন বোল্টও। এই ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন জার্মানির প্রবাদ প্রতিম খেলোয়াড় বেকেনবাওয়ার, এবং উসেন বোল্টের সেই জার্সি আপনাদের দেখাবো। কয়েকদিন আগে কিন্তু উসেন বোল্ট এখানে এসেছিলেন একটা প্রদর্শনী ম্যাচে, তিনি খেলে গেছেন বোটাফোগোর হয়ে। সেই উসেন বোল্টের জার্সি, উসেন বোল্টের সইও রয়েছে এখানে। বোটাফোগো ফুটবল ক্লাবের হয়ে কিন্তু খেলে গেছেন কয়েকদিন আগেই। তো এবারে এই বোটাফোগো ফুটবল ক্লাব থেকে কিন্তু জেফারসন, তিনি রয়েছেন ব্রাজিলের জাতীয়
ফুটবল দলে, এবং বোটাফোগো ফুটবল ক্লাবের আশা যে জেফারসন এবার কিন্তু অন্তত দলকে ব্রাজিলিয়ান জাতীয় দলের হয়ে এবার ট্রফি জিততে পারবেন এবং তাদের আরেকটা ইতিহাস তারা স্থাপন করতে পারবেন। তাদেরই ফুটবলার জেফারসন এবার কিন্তু ব্রাজিলের হয়ে ট্রফি জিততে পারবেন, এই আশা নিয়ে বসে আছে বোটাফোগো ফুটবল ক্লাব। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, রিও ডি জেনেরো। ব্রাজিল বনাম আর্জেন্টিনা, বিশ্বকাপ এলেই এই দুই শিবিরে ভাগ হয়ে যায় বাংলা। প্রায় সিপিএম তৃণমূলের মতো লড়াই, নাকি এখন বিজেপি তৃণমূল। যাকে বাংলার রাজনীতির কথা থাক, আমরা আবার বিশ্বকাপের ব্রাজিলে ফেরত আসি। আর্জেন্টিনীয় সমর্থকেরা ইতিমধ্যেই রিও শহরে চলে এসেছেন। তারা চাইছেন যে ফাইনাল হোক ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে, আর জিতুক আর্জেন্টিনা। সেই একদল সমর্থকের সঙ্গে দেখা হলো আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তী। দেখুন। বিশ্বকাপের 84 বছরের ইতিহাসে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল কখনো দেখা যায়নি, এবং ল্যাটিন আমেরিকায় এবারের বিশ্বকাপ ফুটবল হচ্ছে এবং আর্জেন্টাইন ফ্যান্স যারা রয়েছেন ইতিমধ্যেই তারা চলে এসেছে রিও ডি জেনেরোতে, এবং তাদের আশা এবার কিন্তু আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল ম্যাচ দেখা যেতে পারে। এবং তাদের সঙ্গে কথা বলে জেনে নিই যে কি ধরনের এক্সপেকটেশন তাদের রয়েছে আর্জেন্টিনা দলটা নিয়ে। So Argentina versus Brazil, never in the history of football we have seen Argentina met Brazil in the final. So do you feel this time it can happen? Yeah, I think we're gonna win the World Cup against Brazil, and 3 goals at 0, and 2 by Messi and 1 by Di Maria. It's the best. So you're already predicting the scoreline? Yeah, 3-0. Argentina is will be the winner, and Brazil is the favorite, but not the winner. So the all winner your is friends are Argentina. from Rosario? Yeah, this is A lot of all friends my are here. friends, and my friends like these girls a lot. We are in party here in Rio, and to see Argentina win to Brazil. We have 2 tickets from Argentina Bosnia and Argentina Iran. So will you all cheer for the Argentine side? যেটা বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা বসনিয়া এবং আর্জেন্টিনা ইরান ম্যাচের টিকিট কিন্তু আর্জেন্টিনার যারা সমর্থক ইতিমধ্যে রিও ডি জেনেরোতে এসে তারা কিনে নিয়েছে, এবং ম্যাচ দেখার অপেক্ষা আর্জেন্টিনা বসনিয়া এবং আর্জেন্টিনা ইরান। আর্জেন্টিনার রোজারিও থেকে চলে এসেছে ফ্যান্সরা, এবং রিও ডি জেনেরোতে প্রথম ম্যাচ আর্জেন্টিনা খেলবে 15 তারিখ। বিশ্বকাপ অভিযান আর্জেন্টিনা শুরু করছে বসনিয়া ম্যাচ দিয়ে, এবং আর্জেন্টাইন ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু এবার আত্মবিশ্বাসী যে তারা ফাইনালে হয়তো ব্রাজিলের সঙ্গে তাদের দেখা হবে, এবং অবশ্যই আর্জেন্টিনা কাপ জিতবে এই আশা নিয়ে কিন্তু ব্রাজিলের মাটিতে চলে এসেছে আর্জেন্টাইন সমর্থকরা। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, রিও ডি জেনেরো। বিশ্বযুদ্ধের ব্রাজিলের এই পর্ব এখানেই শেষ করছি, আর আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেব 24 ঘন্টার। একদিনের বিরতি চাইছি, তার কারণ রিও শহর থেকে এবার আমরা যাব সাও পাওলোতে। সাও পাওলো পেলের শহর, নতুন জায়গা, নতুন বাসস্থান খুঁজে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করতে 24 ঘন্টার বিরতি চাইছি। কিন্তু তারপরে আবার সরাসরি বিশ্বযুদ্ধের ব্রাজিলের আরেকটা পর্বে এই ব্রাজিলের বুক থেকে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং ক্যামেরার চোখ দিয়ে, আমাদের চোখ দিয়ে দেখবেন আপনারা। ততক্ষণ অবধি আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।